তাহলে ডেফিনেশন অনুযায়ী যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন F উপকক্ষে প্রবেশ করে তাকে F ব্লক মৌল বলে। যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন F উপকক্ষে প্রবেশ করে তাকে F ব্লক মৌল বলে। এই F ব্লক মৌলকে দুটি ভাগে ভাগ করা যায় কার উপর ভিত্তি করে, যে কোন F এ প্রবেশ করছে। যদি সর্বশেষ ইলেকট্রন F উপকক্ষে প্রবেশ করে, সেটা যদি 4F হয়, 4F উপকক্ষে প্রবেশ করে, তবে তার নাম হবে ল্যান্থানাইড। তার নাম হবে ল্যান্থানাইড মৌল, যাকে Ln দ্বারা প্রকাশ করা হয়। এবং সর্বশেষ ইলেকট্রনটা যদি 4F এ না হয়ে 5F এ প্রবেশ করে, 5F উপকক্ষে প্রবেশ করে, তখন তাকে বলে অ্যাক্টিনাইড। সংক্ষেপে বলে ল্যান্থানাইডকে Ln লিখে দিতে হবে ফার্স্ট টাইম, যেহেতু ল্যান্থানাইড। আর এসি মানে হচ্ছে অ্যাক্টিনাইড। তাহলে কোথায় প্রবেশ করবে তার উপর F এর যদি আমাকে সাধারণ ইলেকট্রন বিন্যাস বলে, কারো কিন্তু না ল্যান্থানাইড না অ্যাক্টিনাইড, আমি F এর বলছি। F উপকক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস যেটা হবে, আমি একটা ইলেকট্রন বিন্যাস লিখছি 4F 0 to 14, 5D 0 to 1, 6S2। একটা মৌলের ইলেকট্রন বিন্যাস লিখলাম, সেটা হচ্ছে ল্যান্থানিয়াম Ln বা ল্যান্থানাম। তাহলে এটা যদি নিচের সারিতে নেমে যায়, কারণ F ব্লক মৌল এরকম ভাবে আছে, এটা যদি 4F হয় তো নিচে নামলে কি হবে 5F। তো সেই জন্য এটা চেঞ্জ হবে, যেহেতু চেঞ্জ হবে তাই আমি ধরলাম এটাকে N। তাহলে NS2। যদি এটা 6 হয় তাহলে এটা কত হচ্ছে 5। তো এটা যদি N হয় এটা কত হবে N-1 D 0 to 1। আর এটা 5 হলে এটা কি হচ্ছে 4, বা 6 হলে এটা কি 4, তাহলে কত কমেছে 2। তাহলে N-2 D 0 to 4। তাহলে N-2F 0 to 14, N-1 D 0 to 1, NS2। এটা হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাস। তাহলে ফার্স্ট যেটা পড়ব সেটা হচ্ছে ল্যান্থানাইড মৌল। তাহলে পয়েন্ট ল্যান্থানাইড মৌল। তাহলে ডেফিনেশন যদি বলতে হয় তাহলে কি বলবো, যে যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করে 4F এ, তাদেরকে বলা হবে ল্যান্থানাইড মৌল। এবার সর্বপ্রথম করব এদের ভৌত ধর্ম, আর ভৌত ধর্মের মধ্যে নাম্বার 1 পয়েন্ট হবে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস তাহলে এখানে মৌলের নাম ফার্স্ট ল্যান্থানাম, অ্যাটমিক নাম্বার 57, সেরিয়াম 58, প্যারাসোডাইমিয়াম 59, নিওডাইমিয়াম 60, প্রোমিথিয়াম 61, সামারবিয়াম 62, ইউরেনিয়াম 63, গ্যাডোলিনিয়াম 64। এগুলো নাম যদি কঠিন লাগে মনে রাখার দরকার নেই।
হ্যাঁ টার্বিয়াম 65, ডাইসোপ্যারাসিয়াম 66, হলমিয়াম 67, ইরবিয়াম 68, থুলিয়াম 69। হলমিয়াম ইটারবিয়াম এখানে লিখব ইটারবিয়াম 70, লুটেসিয়াম 71। এটি হলো মোলের নাম। তাহলে শুরু কোথা থেকে হলো 57, শেষ কোথায় হলো 71। এটা অ্যাটমিক নাম্বারটা যেন মনে থাকে, কারণ এখান থেকে কোশ্চেন আসে। ইলেকট্রন বিন্যাস করব, তাহলে ইলেকট্রন বিন্যাস করার জন্য কি বসাবো 4f 5d 6s। তাহলে 4f 5d 6s। প্রথমে জেনন বসিয়ে দিলাম, জেননের অ্যাটমিক নাম্বার 54, জেনন হচ্ছে 54, তাহলে 54 হয়ে গেছে। এবার কোথায় ইলেকট্রন প্রবেশ করবে 6s 4f 5d, এনার্জি কম্পেয়ার করে নিন 4f 5d 6s। এনার্জি কার কম কার বেশি কি করে বুঝবো, বিজ্ঞানী আবহাওয়া শিখিয়েছিল। কিভাবে শিখিয়েছিল, n প্লাস l রুল। n প্লাস l এর মান যার বেশি হবে তার শক্তির মান বেশি হবে। তাহলে এর n ভ্যালু হচ্ছে 4, n ভ্যালু কত, যদি s উপবাক্য হয় তাহলে l ইকুয়াল টু 0, যদি p হয় l ইকুয়াল টু 1, যদি d হয় l ইকুয়াল টু 2, আর যদি f হয় l ইকুয়াল টু 3। ফিক্সড, কোনো চেঞ্জ নেই, সেটাই হোক না কেন। তাহলে 4 প্লাস 3 7, তারপরে 5 প্লাস তাড়াতাড়ি 2 7, 6 প্লাস 0 6। যার n প্লাস l এর মান বেশি হবে তার শক্তির মান বেশি হবে। তাহলে কার কম এটার, তাহলে আগে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে 6s, তারপরে কোথায় প্রবেশ করবে, দুটোর মান তো সমান, তো যখন n প্লাস l এর মান সমান হয়ে যাবে তখন যার n এর মান বেশি তার শক্তির মান বেশি। আবার বলছি, যখন n প্লাস l এর মান সমান হয়ে যাবে তখন যার n এর মান বেশি তার শক্তির মান বেশি। তাহলে এর n এর মান বেশি, তাহলে শক্তির মান বেশি, তাহলে ঢুকবে 4f তারপরে 5d। তাহলে আগে 6s এ ঢোকালাম দুটো, 54 2 56, কটা থাকে তাড়াতাড়ি বল, একটা। সে একটা ইলেকট্রন কোথায় যাওয়ার কথা 4f, কিন্তু 4f এ ঢুকবে না, ঢুকবে 5d তে। আর এটাই হলো n প্লাস l সূত্রের ব্যতিক্রম। যখন ক্লাস 11 এ স্যার পড়িয়েছিল তখন এই কথা বলেছিল, যারা ল্যান্থারাইট এবং অ্যাক্টিনাইট মৌল তাদের ক্ষেত্রে n প্লাস l সূত্রের ব্যতিক্রম দেখা যায়, বাকি আর কারো ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যাবে না, সবার ক্ষেত্রে n প্লাস l সূত্র মেনে চলবে। এবং ল্যান্থারাইট অ্যাক্টিনাইট সবার ক্ষেত্রে না, মাত্র 3 থেকে 4 খানা। নেক্সট সেরিয়া জেনন 4f 5d 6s, 5d একটাই আছে, নেক্সট যেটা ইলেকট্রন আছে সেটা চলে আসবে 4f। তাহলে এটাও কি ব্যতিক্রম হয়ে গেল। নেক্সট জেনন, এবার কি হবে 2, আর এখানকার একটা ইলেকট্রন 3, 5d 0 6s 2। বল এরা রুলস ফলো করেছে, করেছে কেন, 5d তে কোনো ইলেকট্রন আছে, কোথায় ঢুকেছে 4f এ, তাহলে ফলো করেছে তো। তাহলে ব্যতিক্রম কারণে হলো এই, বাকি আর কোনো সমস্যা নেই। তাহলে এটা কি হবে 4f 4, 4f 5, 4f 6, 4f 7, f7 হাফ ফিল্ড ফুল ফিল্ড কোনটা, হাফ ফিল্ড। হাফ ফিল্ড স্থায়ী না অস্থায়ী, যদি স্থায়ী হয় সেই ইলেকট্রন বিন্যাস কেউ হারাতে চাইবে, তাহলে এও হারাতে চাইবে না, সেই জন্য কি করবে 4f7 5d1 6s2। অর্থাৎ যে ইলেকট্রনটা নতুন এলো চলে গেল ডিএ, কেন, কারণ বলছে তুমি যদি আসো তাহলে আমি 8 হয়ে যাব, আমার স্থায়িত্ব হারিয়ে যাবে, তাহলে তুমি চলে যাও। নেক্সট, এবার মনে হতে পারে 5d 2 হয়ে যাবে, কিন্তু ডি এর শক্তির মান কি বেশি, যদি বেশি হয় তাহলে আগে কোথায় ঢুকবে, কমে না বেশিতে,
কমে ঢুকবে, তাহলে আগে কোথায় ঢুকলো কমে, তাহলে 4f 9 হয়ে গেল, 5d 0 হয়ে গেল, 6s 2 হয়ে গেল। তাহলে কোশ্চেন হতে পারে যে স্যার এখানে 0 হয়ে গেল, এখানে 1 কেন হলো? এখানে শুধুমাত্র ওই স্থায়িত্বের জন্য। নেক্সট 4f 10, 5d 0, 6s 2, এটা মিলিয়ে দিচ্ছি যেহেতু জায়গা হচ্ছে না। 4f 11, 5d 0, 6s 2, 4f 12, 5d 0, 6s 2, 4f 13, 5d 0, 6s 2। এবার ছিল ইটারবিয়াম YB, তাহলে 4f 14, 5d 0, 6s 2, আর লুটেসিয়াম 4f 14 বল কোথায় যাবে? 5d 1 and 6s। তাহলে এই গেল হচ্ছে ইলেকট্রন। মনে রাখতে হবে ল্যান্থানাইড মৌলের পরমাণু ক্রমাঙ্ক কত থেকে কত হয়? পরমাণু ক্রমাঙ্ক 57 থেকে 71। কোশ্চেন আছে এভাবে বেড়ে নিচের কোন কোশ্চেন এসে এরকম, নিচের কোন পরমাণু ক্রমাঙ্কটি ল্যান্থানাইড মৌলের? দেওয়া আছে 82, 63, 71, 104। কোনটা এই দুটো 70? কেন এটা কেন হবে না? হবে তো, এরকম হতে পারে না যে মোর দ্যান 2 অ্যান্সার ঠিক হবে বা একের বেশি হতেই পারে। সবসময় ওটা ভাবিস না যে একটাই ঠিক হবে। হয়ে গেছে এটাই, কিন্তু মেটালে হবে না। এখানে আরেকটি পয়েন্ট করতে হবে, কোনো অসুবিধা থাকলে বল। কোনটা? তার মানে বোঝা গেছে ক্লাস 11 ফাঁকা। অরবিটালে সামনে যেটা থাকবে সেটা সর্বদা n প্রকাশ করে, আর এই nটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মুখ্য কোয়ান্টাম সংখ্যা। l এর ভ্যালু যদি জানতে হয় তাহলে এটা হচ্ছে ফিক্সড। কিভাবে হয়েছিল, কেন হয়ে গেছিল, এগুলো হচ্ছে কোয়ান্টাম নাম্বারে শেখানো হবে। আপাতত এখন এভাবে মনে রাখতে হবে l = 0 হলে s হবে, আর l = 1 হলে এই মানগুলো হবে। দুটো কথাই সত্য। কেউ যদি বলে l = 3 তাহলে বুঝতে হবে এটা f উপকক্ষ, কেউ যদি বলে p উপকক্ষ তাহলে বুঝতে হবে l = 1। যে কোনো একটা বললে অপরটা বসিয়ে দিতে হবে, এতটাই সত্য কথা। সেই জন্য আমি যদি শক্তি নির্ণয় করতে যাই তাহলে বিজ্ঞানী আউবাউ বা আববাউ কি বলেছিল? সূত্র দিয়েছিল একটি, যার নাম হচ্ছে n+l রুল। বলেছিল যার n+l এর মান বেশি তার শক্তির মান বেশি, যার n+l এর মান কম তার শক্তির মান কম। এবার কি করলাম, n তো যেহেতু এটা তাই 4 n এর ভ্যালু বসিয়ে দিলাম, আর f তাহলে l = 3 বসিয়ে দিলাম। এভাবে করে মান বসিয়ে দিলাম, তাহলে শক্তির মান পেয়ে গেলাম। যেহেতু বলেছিল n+l এর মান বেশি হলে শক্তির মান বেশি হবে। এখানে তিনি আরেকটি কথা বলেছিল যে যখন n+l সমান হয়ে যাবে তখন দেখব যার n এর মান বেশি তার শক্তির মান বেশি। সেই সূত্রে n এর মান n বেশি, তাই এর শক্তির মান বেশি। এটা শিখিয়েছিল কোন একটি অরবিটাল যখন শক্তি ক্রম অনুসারে সাজাবো তো কিভাবে সাজানো হয়েছিল। উনি সাজিয়েছিল, মনে করার চেষ্টা কর, 1s 2s 2p 3s 3p 4s 3d 4p এভাবে সাজিয়েছিল। মুখস্থ করেছিলিস, কিন্তু মুখস্থ করার আগে যদি জানতিস কেন এভাবে সাজালাম,
কেন এটাকে আগে করলাম না, কেন এটাকে পরে করলাম, তার রিজন হচ্ছে n+l রুল। n+l রুল এখানে দেখ সবাই ফলো করেছে, কেউ ডেভিয়েট করেনি। এবং যখন এই সূত্র দিয়েছিল তার পরে পরে আবার বলেছিল এই সূত্রের ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রম জায়গা হচ্ছে ল্যান্থনাইডের কয়েকটি মৌল এবং অ্যাক্টিনাইডের কয়েকটা মৌল যারা n+l সূত্র ফলো করবে না, মাত্র কয়েকটা মৌল। বাকি হাইড্রোজেন থেকে শুরু করে 114টা 104টা যতগুলো মৌল আছে সবাই n+l সূত্র ফলো করবে। এবং উনি যে সূত্র মেন সূত্র দিয়েছিল সেই সূত্রে বলেছিল যে ইলেকট্রন আগে ঢুকবে কম শক্তিতে, তারপরে যাবে বেশি শক্তিতে। প্রত্যেকটা মানুষের মধ্যে এই টেন্ডেন্সি আছে যে কোনো জিনিস যখন কিনতে যায় কোনো দোকানের মধ্যে, তখন সেই দোকানে যায় যে দোকানে জিনিসের দাম কম হয়। আমি সেম জিনিস দুটো দোকানে পাওয়া যাবে, এ এবং বি, সেম জিনিস সেম বিস্কিটের প্যাকেট, যেখানে দাম কম সেখানে যাবি না বেশিতে কমে যাবি, এটাই তো টেন্ডেন্সি। ঠিক অনুরূপ ভাবে সবগুলোতেই ইলেকট্রন থাকার ব্যবস্থা আছে, সবগুলোতেই। তাহলে বল এখান থেকে যদি ইলেকট্রন বার করতে চাস তাহলে তুই কোথা থেকে বার করবি, কম থেকে না বেশি থেকে? কম থেকে। তাহলে বের যদি করিস কম থেকে তো ঢুকবে আগে কোথায়? কমেই ঢুকবে। কারণ এটা যদি মানতে অসুবিধা হয় যে যেখান থেকে বের হবে ওখানে ঢুকবে, তাহলে তুই রাস্তা দিয়ে যাচ্ছিস, পেছনে ব্যাগ আছে, ব্যাগের মধ্যে পার্স আছে, পার্সে টাকা আছে, তোর বাইরে পকেট আছে, পকেটেও টাকা আছে। কোনো জিনিস যখন দোকানে কিনবি তার জন্য টাকা দিতে হবে, সেই টাকাটা কোথা থেকে দিবি? ব্যাগের মধ্যে থেকে না পকেট থেকে? যেহেতু ওটা কোথায় আছে? বাইরে আছে। আবার অনুরূপভাবে কেউ তোকে টাকা দিল, সেই টাকাটা ব্যাগের মধ্যে খুলে চেন খুলে ঢোকাবি নাকি পকেটে রাখবি? তাহলে যেখান থেকে বেরোবে সেখানেই ঢুকবে। এটা হচ্ছে রুল। হয়ে গেছে? এবার যারা এরকম করে না, যারা চেন খুলে ঢোকায় ব্যাগে টাকা, তারা হলো ল্যান্থনাইডের সেই মৌল, যারা আব্বাউ সূত্র ফলো করে না। ওকে? আর যারা ইলেকট্রন কম শক্তিতে না ঢুকিয়ে বেশি শক্তিতে ঢোকায়, তারা হলো সেই লোক যারা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই, যেখানে দেখা যাবে একটি প্যারা দাম 10 টাকা, ও কিনতে চাইছে সেই প্যারাটাকে 500 টাকার বিনিময়ে। এবার ইলেকট্রন বিন্যাস শেষ হয়ে গেল। এবার এখানে চলে আসলো জারণ সংখ্যা। 2 নম্বর পয়েন্ট, জারণ সংখ্যা। জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার। ফার্স্ট যেটা মৌল আছে সেই মৌলটা কটা ইলেকট্রন ছাড়তে পছন্দ করবে? কটা ছাড়তে পছন্দ করবে? কটা? 3টে, 2টো, 1টা, 4টা, 5টা, সবগুলো বলে দিলাম। 2টো। সামনে দেখ কে বসে আছে? নিষ্ক্রিয় মৌল। প্রত্যেকটা মৌল এটাই লক্ষ্য, তার জন্য কটা ইলেকট্রন ছাড়তে হবে? তাহলে জারণ সংখ্যা কত দেখাবে? লাস্ট 3। নেক্সট কটা ইলেকট্রন ছাড়তে পছন্দ করবে? কটা? কোনটা? উপরেরটা। কেন? লজিক কি? 6s থেকে দুটো বেরোলো। ইলেকট্রন কটা রাখলি? 5d1। মনে রাখ যে ডি এ 1 থেকে 10টা ইলেকট্রন থাকতে পারে তো? সবচেয়ে আনস্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে d1। 1 থেকে 9টা থাকতে পারে, 10টা থাকতে পারে, 10টা থাকতে পারে, কিন্তু এদের মধ্যে যদি আমাকে বলা হয় সবচেয়ে স্টেবল কোনটা, তো বলবো d10, আর সবচেয়ে আনস্টেবল কোনটা, তো d1। তো d1 যদি আনস্টেবল হয় আর ওকে তুই d1 রাখতে চাইছিস আর তার এক ধাপ পরে তার জীবনের লক্ষ্য, তাহলে বল কি হবে? হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য এটাই তো, সুখে শান্তিতে থাকা। তার জন্য তো চাকরি, গাড়ি, বাড়ি এগুলো চাইছে, এটাই তো নিয়ম। ঠিক অনুরূপ ভাবে কোনো একটি পরমাণু চাকরি, গাড়ি, বাড়ি চায় না, ওরা কি চায়? নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস। সেই জন্য একটি ইলেকট্রন আরো ছেড়ে দেবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। তাহলে তারপরেটা বল, 4টা। এবার নিচে চলে আয়, একদম নিচে। কোথায় নিচে মৌল গেল? কোথায়? মিটিয়ে গেছে।
কটা ছাড়তে চাইবে? তাহলে এর জারণ সংখ্যা হলো +2, নিচেটা কটা ছাড়তে চাইবে? 3টে। এই হচ্ছে +3। বাকি মৌলগুলো জারণ সংখ্যা নির্ণয় করা দরকার ছিল, কিন্তু এটা খুবই সময়ের ব্যাপার বা অতটা আমার দরকার হবে না। সেই জন্য আমি এখান থেকে যেটা কনক্লুশন টানবো সেটা হলো এটা, যে ল্যান্থানাইড মৌলের সাধারণ জারণ সংখ্যা, যেটা কমন অক্সিডেশন স্টেট। তাহলে দেখ, শুরুতে যে মৌলটি ছিল সেটা কত দেখিয়েছে, শেষে যে মৌলটা সেটা কত দেখিয়েছে। তাহলে সাধারণ জারণ সংখ্যা কত বলবি? +3। এটা স্টেটমেন্ট আমার দরকার আছে। সেকেন্ড, +3 ছাড়া আর কি জারণ সংখ্যা দেখায়? কি দেখিয়েছে? +2 আর +4। তাহলে ল্যান্থানাইড মৌল +3 ছাড়া কি কি জারণ সংখ্যা দেখায়? +2 আর +4। এই জায়গাটা ভালো জায়গা। কেন? এক বছর নিটে কোশ্চেন এসেছিল এটা শুধু প্রায় আছে, কোশ্চেন এসেছিল যে ল্যান্থানাইড মৌলের, ল্যান্থানাইড কে লিখছি, এটা লেখা যায় পরীক্ষার খাতাতেও লিখতে পারিস, বই দেবো। ল্যান্থানাইড মৌলের সাধারণ জারণ সংখ্যা, সাধারণ জারণ সংখ্যা +2, +3, +4, +3 ও +4, এরকম অপশন দেওয়া ছিল। +2, +3, +4, +3 ও +4, কোনটা অ্যান্সার হবে? +3। কারণ এই অ্যান্সার দেওয়ার সম্ভাবনা কিন্তু তোদের বেশি। কেন? যে কমন সংখ্যা +3 তো আছেই, আর +4 ও জারণ সংখ্যা দেখায়, তাই ওটা তোরা দিবি। কিন্তু অ্যাকচুয়ালি জারণ সংখ্যা সাধারণ +3। এটা নেগেটিভ কোশ্চেন। তাহলে এটা হচ্ছে সেকেন্ড, সেটা হচ্ছে জারণ সংখ্যা। নেক্সট 3 নাম্বার। ল্যান্থানাইড মৌল থেকে, ল্যান্থানিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত লাল আকার ধীরে ধীরে কি পাওয়ার কথা বল? এখানে কক্ষপথ কি বাড়ছে? শুরু কোথা থেকে হচ্ছে? 4f 5d 6s, শেষ কোথায় হচ্ছে? 4f 5d 6s। কক্ষপথে কোনো পরিবর্তন হচ্ছে? তাহলে আকার কমার, বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে? বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এখানে অ্যাটমিক নাম্বার দেখ 57, এখানে অ্যাটমিক নাম্বার 71। তাহলে আকর্ষণ কোথায় বেশি হবে? আকার তাহলে কি হওয়ার কথা? তাহলে ল্যান্থানিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত আকার ধীরে ধীরে হ্রাস পায়। কিন্তু যখনই কিন্তু লেগে গেল তখনই ঝামেলা চলে এলো। কিন্তু এতে সামান্য বল বুঝে গেছিস, ব্যতিক্রম লক্ষ্য করা যায়। বাট ওই ব্যতিক্রম এর আলোচনা করার এখানে জায়গা নেই। আমি কি করব? আমি সমান করব, আমি আকার এরকমই চাই। তাহলে তারা কারা? তো বলছে ল্যান্থানিয়াম 3+ থেকে লুটেসিয়াম 3+, অর্থাৎ সব আয়নগুলো যদি 3টে ইলেকট্রন ছেড়ে দেয়, আকার ধীরে ধীরে হ্রাস পায়। এখানে কোনো ব্যতিক্রম লক্ষ্য করা যাবে না। সব আকার কি হবে? আস্তে আস্তে হ্রাস পাবে। এই যে আকার কি হলো? হ্রাস পেল। কাদের? ল্যান্থানাইড ত্রিযোজী আয়নের। এই যে ঘটনা, একে ল্যান্থানাইড সংকোচন বলে। ক্লাস 11 পর্যায় সারণীতে ছিল, যদি না পড়েছিস তাহলে আবার ক্লাস 12-এ ঘুরে এসছে। হ্যাঁ, সংকোচন মানে কি? ছোট হওয়া। তাহলে আকার যদি আস্তে আস্তে ছোট হয় তাহলে ওটা কি? কেউ টানছে, সংকোচিত হচ্ছে, ওটাই হচ্ছে ল্যান্থানাইড সংকোচন। তাহলে ত্রিযোজী আয়নের আকার ধীরে ধীরে হ্রাস পায়, এটা হচ্ছে ল্যান্থানাইড সংকোচন। কারণ কি? কারণ হচ্ছে, পুরো ঘটনাটা আগে বলে দিই, তারপরে একটা কথাতে কারণ শেষ করে দেব। sp/df
এদেরকে যদি আকারের ক্রম অনুযায়ী সাজাস তাহলে আকার কার বড় হবে? এফ এর। নেক্সট, ইলেকট্রন ঘনত্ব কোথায় বেশি হওয়া উচিত? এস। বাধা কোথায় বেশি হওয়া উচিত? তাহলে আকর্ষণ কোথায় বেশি হওয়া উচিত? এফ এ। এতটুকু মানলে মানে এটাও মানতে হবে, কারণ বাধা যদি কম হয় আকর্ষণ কি হবে? বেশি হবে। তাহলে এবার বল, এদের কাছে 4f আছে, আর 4f এর আকার কি? বড়। আবরণী প্রভাব কি? কম। তাহলে জেড ইফেক্টিভ কি? বেশি। তাহলে আকার কি হবে? ছোট। তাহলে এটাই হলো রিজন। তাহলে রিজনটাকে এক কথায় বললে আবরণী প্রভাব। এই রিজনের জন্য আকার ছোট হয় ধীরে ধীরে। আর ইলেকট্রন যত বাড়বে, জেড ইফেক্টিভ ইকুয়াল টু জেড মাইনাস সিগমা। এই সিগমার মান যত বাড়বে জেড ইফেক্টিভ কমবে, আর সিগমার মান যত কমবে জেড ইফেক্টিভের মান বাড়বে। ইলেকট্রন সংখ্যা যত বাড়বে এর মান তত কমবে, আর জেড ইফেক্টিভের মান বাড়বে। একদম জেড ইফেক্টিভ মানে জেড মাইনাস সিগমা। এর একটা প্রয়োগ আছে, কার? ল্যান্থানাইট সংকোচন। গুরুত্ব নাম্বার 1, আকার। আমি এটাকে বোঝাচ্ছি, শুধু এটাকে। এটা সংকোচনের গুরুত্ব পড়ছে। টাইটানিয়াম থেকে জার্কেনিয়াম, জার্কেনিয়াম থেকে হাফনিয়াম যখন নামবো আকার কি হবে? আকার বল? বড় হবে। শ্রেণী, এটা একটা শ্রেণী। শ্রেণী বরাবর যখন নিচের দিকে নামবি কক্ষপথ বাড়তে থাকবে, আকার বড় হবে। সেই হিসেবে এরকম হওয়া উচিত, তাই তো? এবার হাফনিয়ামের যদি বলি 4f আসে, তাহলে কি হলো? আবরণী প্রভাব কম হয়ে গেল। তাহলে জেড ইফেক্টিভ কি হয়ে গেল? বেশি হয়ে গেল। আর জেড ইফেক্টিভ যদি বেশি হয়ে যায় তাহলে কার আকার ছোট হওয়া উচিত? এইচএফ এর আকার ছোট। তাহলে প্রথম কন্ডিশন অনুযায়ী হাফনিয়ামের বড় আর জার্কেনিয়ামের ছোট, যেহেতু একটি কক্ষপথ বৃদ্ধি পেয়েছে। এটা হচ্ছে ফার্স্ট অ্যাকর্ডিং টু সাইন্স। সেকেন্ড, যদি জেড ইফেক্টিভের সাথে তুলনা করি তাহলে কার আকার বড় হবে? সরি, কার আকার ছোট হবে? হাফনিয়ামের। আর জার্কেনিয়ামের আকার কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। এটাই তো কথা। এই যদি দুটি প্রভাব সমান হয়ে যায় তাহলে এদের আকার কি হবে? হ্যাঁ, আকার সমান হয়ে যাবে। তাহলে কি হলো? তাহলে জার্কেনিয়াম আর হাফনিয়ামের আকার কি হয়ে গেল? সমান হয়ে গেল। এটা কেন হলো? বড় হওয়ার কথা ছিল, তো কেন হলো? কারণ হচ্ছে আবরণী প্রভাব। তাহলে আবরণী প্রভাবের জন্য আকার কি হয়ে যায়? সমান হয়ে যায়। কার কার? জার্কেনিয়াম কমা হাফনিয়াম, নিবোইয়াম কমা ডাইন্টেলিয়াম। এদের আরো এরকম দুটো জোড়া আছে, পরীক্ষাতে এটাই আসে। কিভাবে পরীক্ষাতে কোশ্চেন আসে? এই জায়গাটা খুবই ভালো জায়গা, এমসিকিউ অথবা একবার বলবেন নিচে কোনটির আকার সমান? অপশন দেওয়া থাকবে, নিবোইয়াম হাফনিয়াম, জার্কেনিয়াম ডাইন্টেলিয়াম, নিবোইয়াম ডাইন্টেলিয়াম, মলিবেডিয়াম ডাইন্টেলিয়াম। কোনটা? তাহলে এটা বা এই কোশ্চেনটা এভাবে যদি না নেয় তাহলে এভাবে দিতে পারে, নিচের কোনটির আকার সমতুল্য দিয়ে এরকম দিয়ে দিয়েছে। এরকম দিয়ে দিয়েছে। তাহলে কি কি হবে?
জার্কেনিয়াম আর তাহলে এগুলো কি ল্যান্থানাইট সংকোচনের প্রভাব বা গুরুত্ব। তাহলে নাম্বার 1 এদের আকার কি হয়ে যাবে, প্রায় সমান হয়ে যাবে। কাদের আকার সমান হয়ে যাবে এটা যেন মনে থাকে। 2 আকার যদি সমান হয়ে যায়, এগুলো সব সালে এসছে এগুলো কোশ্চেনগুলো। আকার যদি সমান হয়ে যায় তাহলে তাদের রাসায়নিক ধর্ম কি হবে, তাড়াতাড়ি বল। আকার যদি সমান হয়ে যায় তাহলে রাসায়নিক ধর্ম বা ভৌত ধর্ম কি হবে, মিলে যাবে। ল্যান্থানাইট সংকোচনের প্রভাবে আকার সমান হয়, তাই ভৌত ও রাসায়নিক ধর্ম প্রায় একই হয়। তাহলে কিসের জন্য একই হয় ভৌত রাসায়নিক ধর্ম, ল্যান্থানাইট সংকোচনের জন্য। এটা এক বছর সালে এসেছিল যে NbO(Ta) এর মধ্যে রাসায়নিক সাদৃশ্যের কারণ কি। তাহলে কি বলবো, 2 মার্ক ছিল, তাহলে একটা বাক্য উত্তর দিলে কিন্তু হবে না। যদি দুটোর মধ্যে, দুটো যৌগের মধ্যে সবই যদি সেম হয় তাহলে তাদেরকে পার্থক্য করা যাবে, যাবে না, সবই এক হচ্ছে। ল্যান্থানাইট সংকোচনের জন্য প্রভাবে রাসায়নিকভাবে পৃথকীকরণে বা মৌলের পৃথকীকরণে সমস্যা হয়। এর মানে করা যায় না, না যায় কিন্তু প্রবলেম হয়। কিভাবে করে, প্রসেসের নাম হচ্ছে সলভেশন এক্সট্রাকশন মেথড, আয়ন এক্সচেঞ্জ রেজিন মেথড, এগুলো সব মেথড আছে কি করে করা যায়, বাট ওটা আমার দরকার নেই। তাহলে ফার্স্ট বললাম ল্যান্থানাইট সংকোচন কি। ল্যান্থানাইট সংকোচন হচ্ছে এদের আকার ধীরে ধীরে হ্রাস পায় ট্রাই পজিটিভ আয়নের, এটা হচ্ছে ল্যান্থানাইট সংকোচন। তারপরে পড়লাম কি পড়লাম, কারণ দরকার নেই, পরীক্ষাতে কারণ আসে না। নেক্সট প্রভাব, জার্কেনিয়াম এবং হাফনিয়ামের আকার কি হয়, প্রায় সমতুল্য হয়। নিউমোনিয়াম ট্যান্টালিয়ামের আকার প্রায় সমতুল্য হয়, এখান থেকে এই কোশ্চেনটা আসে। তারপরে আকার সমান হওয়ার জন্য ভৌত রাসায়নিক ধর্ম একই হয়, এই কোশ্চেনটাও এসছে, যেদের আকার রাসায়নিক সাদৃশ্যের কারণ কি, এবং এই মৌলের অর্থাৎ ল্যান্থানাইট মৌলগুলির সাধারণ জারণ সংখ্যা কত। এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে নেক্সটে এখান থেকে